হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্যের সংজ্ঞা ও উদ্ভব সম্পর্কে আলোচনা। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে মঙ্গল কাব্য রয়েছে, তো এই মঙ্গল কাব্যের সংজ্ঞা আর উদ্ভব নিয়ে কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আলোচনাটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি রাখা হচ্ছে সেটা বলে দিচ্ছি। মেজরের জন্য তোমাদের কোর্স ফি আছে 1199, আর মাইনর কোর্সে যারা রয়েছে তাদের জন্য রাখা আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমার্স। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল কাব্যের সংজ্ঞার উদ্ভব সম্পর্কে। সবার প্রথমে চলে যায় সংজ্ঞা, যে মঙ্গল কাব্য কাকে বলে। কি বলছে, বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাজে সর্বস্তরে নানা দেবদেবীর পূজা প্রবর্তন ও তাদের লীলা মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে যে আখ্যানধর্মী কাব্যসমূহ রচিত হয়েছিল সেই কাব্যগুলিকে মঙ্গল কাব্য বলে। তো কি বলছে, মধ্যযুগে বাংলা সাহিত্য যে রয়েছে, বাংলা সাহিত্যের মধ্যযুগটা যদি আমরা চলে যাই, সেখানে বিভিন্ন যে দেবদেবীর লীলা মাহাত্ম্য কথা যেই আর কি কাব্যের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলোকে কিন্তু বলা হয় মঙ্গল কাব্য। তারপর কি বলছে, এই মঙ্গল কাব্যের উদ্ভব ও সময়কাল সম্পর্কে। দেখো, তো এই যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল, তাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। এখানে আবার মঙ্গল কাব্য কোন সময় থেকে এবং কোন সময়টা এই মঙ্গল কাব্য নামে পরিচিত ছিল সেই সম্পর্কে বলে দিয়েছে। তখন থেকে শুরু হয়েছিল, কার আমলে ছিল, ভারতচন্দ্রের কাল পর্যন্ত কিন্তু বঙ্গ সাহিত্যে আর কি এই কাব্যগুলো তখন কিন্তু লেখা হতো। তারপর কি বলছে, বাংলাদেশের একটি বিশেষ যুগের সাহিত্য সাধনা হচ্ছে মঙ্গল কাব্য। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখবো একটা বিশেষ আর কি সাহিত্য সাধনা, এটা কিন্তু মঙ্গল কাব্য পর্যায়ের মধ্যে পড়ছে, যেখানে মঙ্গল কাব্যগুলিতে কেবল দেবদেবীর মাহাত্ম্য নয়, প্রাঞ্জল ভাষার রচিত হয়েছে, যেখানে বাঙালি জীবন চিত্রের খুঁটিনাটি, তার সঙ্গে মঙ্গল কাব্যের প্রথম উদ্ভব ও পল্লী জনসভা থেকে হলেও এটি পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করেছিল রাজসভায়। ঠিক আছে, তো আমরা দেখবো শুধুমাত্র এটা দেবদেবীর মহিমা, দেবদেবীর কাব্য রচিত হয়েছে তা কিন্তু নয়, প্রাঞ্জল ভাষায় রচিত বিভিন্ন বাঙালির যে সমাজ জীবন যে রয়েছে, সাধারণ মানুষের কথাও কিন্তু এর মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এই সম্পর্কে কিন্তু এখানে বলে দিয়েছে। তারপর দেখো কি বলছে, এই যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য কোনো বিশেষ ধর্মমত নয়, বিভিন্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, তার সঙ্গে লৈকিক বহিরাগত ধর্মমতের মিলন। ঠিক আছে, মানে বাইরে বা বিদেশ থেকে যে সমস্ত ধর্মগুলো আছে সব ধর্মের কিন্তু মিলন ঘটানোর জন্য এই মঙ্গল কাব্য কিন্তু লেখা হয়েছে। তার সঙ্গে বলছে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সংস্কার, তার সঙ্গে সংস্কৃতি, ধর্ম বিশ্বাসের সংমিশ্রণের ফলশ্রুতেই কিন্তু এই মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে। তো আমরা বুঝতে পারলাম কি কারণে এই মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে, মানে মানুষের মধ্যে একতা তৈরি করার জন্য, মিল তৈরি করার জন্য কিন্তু এই মঙ্গল কাব্যগুলো সৃষ্টি হয়েছে। দেখো, তারপর কি বলছে, এই মঙ্গল কাব্যের রচনার সামাজিক প্রেক্ষাপট ও বিকাশ। ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মুসলমান যে শাসনকালে মঙ্গল কাব্যগুলি সৃষ্টি হয়েছিল, এর পশ্চাতে কিছু সামাজিক কারণও বর্তমান ছিল। তো আমরা দেখব এই সময়টা থেকে কিন্তু মঙ্গল কাব্য শুরু হয়েছিল, কিন্তু এর পিছনে কিন্তু কিছু কিছু সামাজিক কারণ ছিল, যে কারণে এই মঙ্গল কাব্যগুলো রচনা করা হয়েছে। এক একটা করে কিন্তু বলে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। যেমন প্রথমে চলে আসছে তুর্কি আক্রমণ। এই তুর্কি আক্রমণ কিন্তু আমাদের সমাজে আর কি মধ্যযুগের ক্ষেত্রে আমরা দেখবো কিন্তু বাংলা সাহিত্যে একটা বিশেষ প্রভাব ফেলেছিল। ঠিক আছে, যেখানে অন্ধকারময় যুগও কিন্তু চলছিল, কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি, সমাজে একটা মানে বিশাল বড় একটা কি পরিস্থিতি, খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। তো সেখান থেকে আমরা দেখবো তখন মঙ্গল কাব্যের পরবর্তীকালে কিন্তু আর কি সূচনা হয় লেখা। তারপর উচ্চ বর্ণের হিন্দু সমাজের সঙ্গে নিম্ন বর্ণের লোক জীবনের সঙ্গে মিলনের জন্য এই মঙ্গল কাব্য লেখা হয়েছিল। তারপর 3 নম্বর বলছে লৌকিক দেবতাদের বাঙালি সমাজের প্রতিষ্ঠাতা লাভ।
তার সঙ্গে লৈকিক দেবদেবীর সঙ্গে পৌরাণিক দেবদেবীর সাংস্কৃতিক সমন্বয়, ঠিক আছে, এগুলোর কারণে কিন্তু মঙ্গল কাব্য হয়েছিল। আরো বলেছে যে হিন্দু ধর্ম সাংস্কৃতিক সংরক্ষণ, তার সঙ্গে বঙ্গদেশে আধিদৈবিক ও আধিভৌতিক চর্চা, আর আর্য সংস্কৃতিকে ক্রমশ অনার্য দেবদেবীর প্রবেশ, ঠিক আছে, এই কারণগুলির জন্য কিন্তু এই মঙ্গল কাব্যগুলির উদ্ভব হয়েছিল। ঠিক আছে, দেখো তো এই যে মঙ্গল কাব্য রয়েছে, এই মঙ্গল কাব্যের উদ্ভব সম্পর্কে, সংজ্ঞা, উদ্ভব সম্পর্কে আলোচনা আজকে ক্লাসে আমরা এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।